বোমা তুমি এটা করো না বোমা, ছেড়ে দাও বোমা, আল্লাহ কিন্তু সহ্য করবি না রে বোমা, ছাড়ো বোমা। পিয়া সাহেব আমি আর কোনোদিন আপনাদের কিছু খাবো না রে। আমার বুকের উপরতে বড় একটা পাথর এতদিনে নাইবলি আখি কি ব্যাপার? বৌমা, বৌমা কোনে গেলে তুমি? সকাল হয়ে গেছে, আমার তো খুব খিদে লাগেছে, রাত্রেও কিছু খাইতে দাওনি, এখন একটু কিছু দাও খাই। বৌমা আমার না খুব শীত শীত লাগতেছে, যদি একটা কিছু দিতে গায়ে দিতাম, শীতের জ্বালায় আমি আর থাকতে পারতেছি নে। বৌমা বুবু, এই বুড়ির গাও দিতে আজকে আরো বেশি দুর্গন্ধ বাড়াচ্ছে। আরে আখি দিন যত যাচ্ছে ওর গা তত পচে যাচ্ছে, ও যদি এমনি করে বাড়িতে থাকে রোগ বালাই হয়ে যাবে আমারে। বুবু তুমি ঠিকই কইছাও, এই বুড়ি যতদিন থাকবি এই বাড়ি আর রোগ বালাই ছাড়াবি, কিন্তু কি করবো কও, এই বুড়ি তো আমি কিছুতেই বাড়িতে বাই করতে পারতেছি না। থাম, ও এভাবে থাকলে পরে কোনো কিছু হবে না, ও এভাবে থাকলে আমাদের অসুখ বিসুখ হয়ে যাবে, আজকের মধ্যে বাড়ি থেকে বার করাই লাগবে। আরে তুই এত ডাকিস কিসের জন্য? হ্যাঁ বৌমা আমাকে সাইডে খাতে দাও, আর একটু শীতের পোশাক দাও। কি করলো তুই? তো খাবি দেব আর শীতের পোশাক দেব? আমি কি পাগল হয়েছি রে? তোর এই পচা শরীরে আমি শীতের পোশাক বাই করে দেব আর আমার ওই জিনিসগুলি নষ্ট হয়ে যাবে? বৌমা ওই আমার মিক্সেপের মধ্যে একটা শাল চাদর আছে না, তোমার শ্বশুর আমাকে সেই জুইনকালে উপহার দিছিলি, কইছে কি বৌমা ওই শাল চাদরকে নাইনি দাও, ওইটা তো আমারই, ওইটা তো আর তোমার না, যদি ওইটা নষ্ট হয় কোনো অসুবিধা নেই, তুমি ওইটা আমার খাইতে দাও বৌমা। ওই চাদর আর নাই, ওই চাদর আমার মা আইছিলি, আমার মার সে পছন্দ হয়েছিল, আমার মা কইটা আমি দিয়ে দিছি। তুমি এটা কি করলে বৌমা? এটি তোমার শ্বশুরের শেষ স্মৃতি ছিল, এটি তোমার মাক দিয়ে দিলে, এই চিহ্নটুক ছাড়া ওই মানুষটার আমার কাছে কিছু নেই বৌমা। শোন বুড়ি, তোর এই নাকে কান্না আমার একদম সহ্য হচ্ছে না, এই নাকে কান্না আমার সামনে কাটগুলা তো কষ্ট না, ওইটা আমার মাক দিয়ে দিছি। আর তোর তো গা পচে গেছে, তুই চাদর ফাদর দিয়ে কি করবো? তোকে আমরা কোনো চাদর টাদর দিতে পারবো না। আরে তোকে যে আমরা এত দোহাই পারি যে তুই এই বাড়ি থেকে বার হ বার হ, তুই বাড়াস না কে? এত বেহায়া কে তুই? হ্যাঁ দেহ আমি কে এই বাড়িতে বাড়াবো? বাড়াবে তো তুমি। আমার সাওয়ালের বাড়িতে এসে তুমি থাকতে চাও, খাইছাও, পড়তে চাও, কতদিন মানুষ কুটুম বাড়িতে থাকে, আসলে যে এই বাড়িতে যেতেই চাও না। আসলে তোমরা না একটা রাক্ষসের গোষ্ঠী, আমার সাওয়ালের সংসারটা ধ্বংস করে দিচ্ছ, আমার সাওয়ালের সব কিছু শেষ করে ফেলতে চাও। কবে যেন দেখবো এই বাড়িটাও তোমরা উচ্ছিন্ন করে ফেলাইছ। তুই কি করলো? হ্যাঁ ওঠ ওঠ করছি, উঠি আয়, ওঠ, আরে ওঠ না। তোর এত বড় সাহস, তুই আমার বোনের তুলি কথা কস? আমার বোনের বাড়িতে যাবি? আমার বোনের বাড়িতে যাবি না, তুই যাবো, তুই যাবো এই বাড়িতে, আর তোকে বাড়িতে যতক্ষণ না আমি বাই করবো ততক্ষণ আমার শান্তি হবে না। কবে যাবো? তত বড় কথা, ও আমার সাহস কত বড় চিন্তা কর তুই। বুবু, এই বুড়ি মেলা সহ্য করতেছি, আল্লাহ এমনি তো এই পুরা শরীর পচে গেছে, একে বাড়িতে জেলা করে হোক বাই করা লাগবি। কবে যাবো? বৌমা আমি তো কইছি এই বাড়িতে আমি যাবো না, মরি পচি আর গলি, আমি আমার স্বামীর বিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না।
কি করলি তুই? তুই এই বাড়িতে বাড়াবো না বুবু, ও ধরো। ওঠ, ওঠ করছি। তুই এই বাড়িতে বাড়াবো না, বাড়াবো না, বাড়াবো না। শোন, তোকে বাড়িতে কেবা করে বাইক হওয়া লাগে সেটা আমরা ভালো করেই জানি। আর তুই যদি এই বাড়িতে না বাড়াস তোকে একবারে জিন্দা কবর দিয়ে দেবো। বাড়াবো না, বাড়াবো না, বাড়াবো না। ও বাড়িতে বাড়া চলে যাবো তুই। ও স্বীকার কর যে তুই বাড়ি থেকে বাইরে হবি, স্বীকার কর। আমি কিছুতে এই বাড়িতে বুঝছো বুবু, বুঝেছি। এমনি এমনি ওই বাড়িতে যাবি না, উক একবারে জিন্দা কবরই দেওয়া লাগবি। তাছাড়া ও কোনো ভাবে এই বাড়িতে বাড়াবি না নে। বুবু চলো। ওগো, তুমি মারা যাওয়ার সময় আমাকে কয়ে গেছিলে আমার সন্তানটা কষ্ট দিয়ে না, আমার সন্তানটা ভালো করে মানুষ করে পড়াশোনা শিখায় ভালো কর্ম দিয়ে। আমি না তোমার সব দায়িত্ব পালন করেছি। মানুষের মতো মানুষ হয়েছে তোমার সাওয়াল। সে ওর প্রবাসে থাকে, কত টাকা পয়সা কামাই করে ফুটফুটে একটা বউ আইনে দিয়েছি তোমার সাওয়ালে। কিন্তু আমার কোনে রেখে গেছো তুমি? আমার তো কোনো জায়গা নেই। আজ আমি পৌঁছে গেছি দেখে তোমার বাড়িতে নাও, তোমার বেটার বউ আমাকে বাইর করে দিচ্ছে। এত অর্থ সম্পদ করে রেখে গেছ, সেই অর্থ সম্পদের এক মুঠ খাওয়ার জোটে না আমার। সারাদিন আমি না খাইয়ে পড়ে থাকি। এমনও দিন আছে পচা ভাত খাইয়ে আমার দিন যায়। আসো, এদিকে আসো। শোনো, কি হয়েছে এভাবে টানতিছ কিসের জন্য? টানতেছি কি জন্য বুঝতে চাও না? যা শুনলাম তোমার বোন জামার বলে 2-1 মধ্যে দেশে চলে আসবি। দেশে চলে আসার আগে তো কামটা সারা লাগবে। হ্যাঁ, সোহেল তো খুব শীঘ্রই চলে আসবি, কিন্তু কি কাম সারার কথা বলতিছ তুমি? এই জন্যই তো কয় মেয়ে মানুষের বুদ্ধি থাকে আটন নিচে। এই তোমার বোন জামাই যদি চলে আসে, আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, যখন তোমার বোনের কাছ থেকে টেহা চাচ্ছি তখনই পাচ্ছি। এই যে এসে মনে করো যে আজকে প্রায় 4 মাস আসে আরামসে বসে খাচ্ছি দাচ্ছি, তোমার বোন জামাই আসলে কি সেটা করে পারবো না? হ্যাঁ, তুমি তো ঠিকই বলিস। সোহেল যদি চলে আসে তাহলে তো আমরা এই বাড়িতে এতদিন থাকতেও পারবো না, আর যে ভালো মন্দ খাই, টাকা পয়সা নেই, এগুলো তো কোনো কিছুই পাবো না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমার বোনের শাওরি, হুম, এই মানুষটা যদি মরে যায়, বুঝছো, তাহলে তো মনে করো আমাদের পথের রাস্তা ক্লিয়ার। কিন্তু জন্ম মৃত্যু তো সবই উপর আল্লাহর হাতে, তো তারপরে কিন্তু মানুষের হাতেও থাকে। মানুষের হাতে থাকে মানে? এখন যদি তোমাকে আমি যে গলা ধরে 2 মিনিট রাহি, তাহলে কি হবে নি? আমি মরে যাব না। তাহলে আমার ঘরে সেইটাই করা লাগবে। তোমার ও যে মাই মা, বুঝছো, ওটা মনে করো যে কবর দেওয়ার ব্যবস্থা করো। যদি না মরে জিন্দা কবর দেবো, বুঝো নাই? এই, তোমার মাথা কি ঠিক আছে? ওকে যদি জিন্দা কবর দেয়, ওর সালকে আমারে কাজ তো রাখবি নাকি? এটাই তো কাহিনী। সাওয়াল তো টেরি পাবে না, কারণ ওই মানুষটা তো পয়সিয়ে গেছে, ক্যান্সার, যখন তখন মরে যাবি। যদি মরেই যায়, হ্যাঁ, মনে করো যে আমরা জিন্দা কবর দিয়ে দিলাম, ফোন করে যদি বলা হয় যে তোমার মা মারা গেছে, তাহলে কি হবে? এক কথায় বিশ্বাস করবে, কারণ সে তো অসুস্থ, ক্যান্সার রোগী, সারা গাঁও মা পয়সা খসি পড়ে যাচ্ছে। তুমি বোঝো নাই? আর এই সুযোগেই আমাদের কামটা হাসিল করা লাগবে। আরে তুমি তো ঠিকই বলছো, এই বিষয়টা তো আমি কখনো ভেবে দেখিনি। সোহেলকে যদি আমরা ফোন করে বলি নেকা নেকা কান্না করে, সোহেল তো আমাদের কথা বিশ্বাসই করবি যে ওর মা মারা গেছে। তুমি একদম ঠিক বুদ্ধি করছো। কিন্তু
হ্যাঁ বুঝেছাও তাহলে। শোনো এখন এই প্ল্যানটা যায়া তোমার তোমার বোনে যা সুন্দর করে বোঝাবে, হ্যাঁ, আর এইভাবে কাজটা যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে সোহেল দেশে আসার আগে। তারপর দেখবে কি হাসি মায়ের শোকের কান্না 2-1 মাস থেকে আবার চলে যাবে, তারপরে আবার আমরা এই বাড়িতে এসে রাজত্ব করব। বুঝতে পারছো? যায় এখন তোমার বোনকে এই কথাগুলো যা কও, বুঝতে পারছো? আচ্ছা তুমি যা যা বললে আমি ওকে যাই সব কিছু বলে দিচ্ছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে চলো। বৌমা, বৌমা, খিদি লাগেছে, সাইডে ভাত দাও না। কই দাও, খিদি লাগেছে, আবার তো ওষুধ খাওয়া লাগবে। বৌমা, এটি তুমি কি করলে? চারদিক মুরগির ময়লা, কবুতরের ময়লা, তুমি এমনি করে ভাত কটা দিলে। ভাত কটা যদি ময়লা হয়ে যাইতে আমি কেম্বা করে খাইতাম কও? কেম্বা করে খাতো মানে? তোক যে ভাত দিছি এটাই তো মেলা কিছু। বৌমা, এমনি করে ভাত দিচ্ছ ওকে? মানুষ তো গরু ছাগলকেও এরকম করে ভাত দেয় না। আর আমি তো একটা মানুষ, আমি তো তোমার শাওরি হই, তাই না? তোমরা যা শুরু করেছ আমার সাথে, মনে হচ্ছে কি গরু ছাগলে ভাত দিচ্ছ। তুমিও যেরকম, তোমার বোনটাও সেরকম। তোমার বোনটা ক্লিয়া সেই বাড়ি কতদিন ধরে রাইছাও, তা কত ভালো মন্দ আইনে আইনে রাইতে রাইতে খাওয়াইছ। কিন্তু আমার বেলায় কি জোটে? পচা গলা ভাত। কে বৌমা, আমার সাওয়াল প্রবাস দেন এত টাকা পয়সা কামাই করে পাঠায়, কত কিছু তোমরা খাও, সে খাওয়ার কি হক আমার নেই? আমার কি দাও? দুনিয়ার পচা গলা আলানি ভাত আর একটু বাসি তরকারি। বৌমা, আমাকে তোমরা কি পাইছাও? সবসময় এরকম অত্যাচার নির্যাতন করো। এই বুড়ি, এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের কথা তুলি খুঁটা দিচ্ছিস? এই তোক যে এই বাড়িতে রাইছি এইটাই তো মেলা কিছু। তোর সাওয়াল যে প্রবাসের থেকে আমাকে কইছে যে আমার ওই পোষা মাকে বাড়িতে রাখে না, এই বাড়িতে বাই করে দাও, তাও তোর হয় না। আমি তো দয়া মায়া করে এই বাড়িতে রাখিছি, আর তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমার মুখের উপর দিয়ে কথা কইস। শোন বুড়ি, তোর জন্য তো আমি আমার স্বামীর মুখে কথা শুনতে পারবো না। আমার স্বামী প্রবাসতে আসি তোর মুখ দেখতে চাই নাই, তাই তো ভালোই ভালোই করছি। আজকের দিনের ভিতর তুই এই বাড়িতে চল যাবো, এটি তোর জন্যই ভালো হবি। আর সোহেল 2-1 ভিতর দেশে চলে আসবি। ও দেশে আসি যদি তোকে এই বাড়ি দেখে, তাহলে তো আমাকে বাড়িতে বাই করে দিবি নি। শোনো বৌমা, আমার সাওয়ালেকে আমি খুব ভালো করেই চিনি। আমার সাওয়াল এসব কথা কতেই পারে না। আমি জানি এইগুলি হয়েছে তোমার সব বানানি। তুমি কি আমাকে ভালোবাসো নাকি? তুমি তো আমার গরু ছাগলের মতো রাখো। কি কলু? তোকে আমি গরু ছাগলের মতো রাখি? আচ্ছা, গরু ছাগলের যাবা করে রাখে তোকে অবাক করেই রাখবো, তোকে ওইভাবেই খাওয়াবো। নে, খা 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 করছি। আরে খা না, খা। খাসনি কে? খাসনি কে? আবার মুখের দিক তাকাস। এই মুখে না, মুখে বড় বড় কথা। আমি তো গরু ছাগলের মতো রাখি? হ্যাঁ, গরু ছাগলের কেবা করে রাখি তো কাজকে দেখাবো। খা খা করছি, খা। খাসনি কে? জন্মের খাওয়া তো কাজকে খাওয়াবো, জন্মের খাওয়া, যাতে জীবনে আর আমার থেকে খাওয়ার না চাস। আরে তোর যে করছে এই বাড়িতে চলে যা। তোর এই পচা শরীর দেখলি আমার গা হাতটা ঘৃণায় ভরে যায়, সেটা তুই বুঝিস নি? তোর যে এতদিন ধরে এই বাড়িতে রাখতেছি আর এত অত্যাচার করি, তাও যাইস নি কে? চল যেতে পারিস না বাড়িতে। আর তুই কি করলু? তুই আমার বোনেকে খুঁটা দিস, আর কোনোদিন যদি তুই আমার বোনেকে খুঁটা দিস তোকে একবার শেষ করে ফেলাবো। কি হয়েছে? আর কি হবে আপু? এই যে এই পিসিট মহিলা, এই পচা মহিলা তোমার তুলি কথা কয়, তুমি এই বাড়িতে এসে বসে বসে খাচ্ছাও, ও ভালো মন্দ খাওয়াইনি তোমাকে খাওয়াই, এই তালি খুঁটা দেয়।
রে বুড়ি, হ্যাঁ তুই আমাকে নিয়ে কথা বলিস? এ ছি, আমার হাত একদম নোংরা হয়ে গেল। কি বাজে গন্ধ। ওর গায়ে তো সেজন্য হাত তুলতে মন চায় না আপু। তা যতটুক তো লাঠি কাঠি দিয়ে মারি, তা ওর শিক্ষা হয় না। শোন, তো ভালোই ভালোই করছি, আর কোনোদিন যদি আমার বোন তুলি তুই কথা কোস, তাহলে তোর খবর আছে। আর এই দেখ, তোকে বাড়িতে চলে যেতে কইছি, যে আজকের দিন নাপতা মানে এই বাড়িতে চলে যাব, তাছাড়া তোকে একবারে শেষ করে দেবো। সোনাক্ষী, আমি তোকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, আজকের মধ্যে যে করে হোক এই বুড়িটাকে বাড়ি থেকে বার কর। আর তুই যদি তা না পারিস আমাকে বল, আমি করে দিচ্ছি। কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর সোহেল কি বলছে, তুই কি সব ভুলে গেছিস? হ্যাঁ বুবু, এই নির্লজ্জ মহিলা, এটা হচ্ছে তিতি বেহায়া মহিলা। তুমি দেখো না কত অত্যাচার করি, তারপরে আমি বাড়িতে যাই না। বৌমা, তুমি আমাকে যত নির্যাতনই করো না কে, আমি পচি গলি আর যাই করি, আমি আমার স্বামীর বিটা জানি কোনো জায়গায় যাব না। শোনো বৌমা, আমার উপর একদম নির্যাতন করবে না, আমি এই বিটা ধরেই থাকবো। তুমি আমাকে যাওয়ার কথা একবারও কবে না। কি তুই এই বাড়িতে যাবুলা তুই? ওট করছি। সোনাক্ষী, এই বুড়িটাকে এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে। আর শোন, ওর খাওয়া বন্ধ না করা পর্যন্ত ও কিন্তু সোজা হবে না। তুমি ঠিকই কইছাও বুবু, এর খাওয়া আগে বন্ধ করে দেই। খাবুলা তুই? তোর না খিদে লাগেছে? সেই খিদে লাগেছে, লে ভাত খা, লে আয় আয় আয়, লে 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 খা, ধর খা। তুই একটা ভাতে ধরতে পারিস নি, ধর না খা। তোর বলে সেই খিদে লাগেছে, জন্মের খাও একবার খাইলে। লে খা, আতু আয় 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 আয়, খা 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 খা। বৌমা, ভাতগুলি দেও না, ওই আম্বা করে ভাতগুলি ফেলা দিয়ে না, আমার তো ভাত খাই ওষুধ খাওয়া লাগবে। দেও না বৌমা, ভাতগুলি দেও না, আমি ভাতগুলি খাই। লে খা, লে খা না খা। না কি এক মুঠ ভাতও দিস না, দরকার পড়লে ওই ভাত কুকুরে খাওয়া, তাও এই বুড়িটা খাওয়াস না। বুবু, তুমি কি পাগল হইছাও? এই বুড়িকে আমি ভাত খাওয়াবো? ওকে আমি জীবনেও ভাত খেতে দেবো না। লে খা, ভাত খাবুলা খা, তো ভাত খাওয়াবো আজকে। লে খা বৌমা, ধর, আরে খা না ভাত খা, খা ভাত খা। বৌমা, বৌমা তোমার পায়ে ধরি, ভাত কাটা ভাবে নষ্ট করে না, আমাকে দাও, আমার তো পাও ছাড়। ওষুধ খাওয়া লাগবে। পাও ছাড় করছে বুড়ি, ছাড় পাও। বুবু আসো। দেখ বাবা সোহেল, তোর বউ আমার কত আদর যত্ন করতেছে, তোর মা পয়সা গেছে দেখে তোর মা কত নির্যাতন করতেছে। কই বুবু, দুলা ভাইকে ডাক দাও। তোমরা বলে কি বুদ্ধি করলে, সেটা কবেলা আমাক। দাঁড়া ডাকছি। কই গো, শোনো তো একটু। কই, এদিকে আসো। কি হয়েছে এই বাগানের মধ্যে? দুলা ভাই, আপনারা বলে কি বুদ্ধি আইটলেন, সেটি কবেন না আমাক। আমার মাথায় তো আর কোনো বুদ্ধিই কাজ করতেছে না। শোনো, আমি তো এই বাড়ি কয়েকদিন ধরে আসি, যা দেখতেছি তোমার এই শাশুড়ি তো তিতি বাহায়া, ও তো জীবনে এই বাড়ি থেকে নামবি না নে। হ্যাঁ, আর তাছাড়া আর নামবি কি জন্যে? তার নিজের স্বামীর ভিটা, তার সন্তান। সোহেল তো তার পক্ষে, বোঝো নাই, সোহেল তো এখনো জানে না এসব কাহিনী। হ্যাঁ, তাই আমি ওহিত সেদিনকে বললাম এইভাবে কাজ হবে না নে, তোমার ওই শাশুড়ি বুঝছাও, জিন্দা কবর দিয়ে দাও। দুলা ভাই,
এডি আপনি কি করছেন? আপনি যে কাজের কথা কইছেন এই কাজটা যদি আমি করি সোহেল তো আমাকে বাড়িতে একবারে বাই করে দিবিনি। হাই বাই করে কি, ও আমাকে জেলে ভরে দিবিনি। আপনি কি জানেন সোহেল কতটা জেদি? আর ওর মা যে ভালোবাসে, ও ভালোর ভালো মন্দের কাল, এইটা করা যাবে না দুলা ভাই। এই চুপ কর, এই বুড়িটা সহ্য করবি তুই? হ্যাঁ, তোর দুলা ভাই যা বলছে একদম ঠিক বলছে। ওই বুড়িটাকে আমরা জিন্দা কবর দিয়ে দেই, তাহলে তোর সংসারও বাঁচবে আর তুই ওই বুড়িটার হাত থেকে বেঁচে যাবে। কিন্তু শোনো, তোমরা তো ভয় পাচ্ছ কি জন্যে? আচ্ছা, তোমার শাশুড়ি সে তো অসুস্থ, তার গা মাও পচে গেছে, ক্যান্সার হয়েছে। হ, এখন যদি এই মানুষটা মরিয়ে যায়, তাকে যদি জিন্দা কবর দেয়, কোনো লোকের যা যদি কও আমার শাশুড়িটা মরে গেছে, কেউ কি অবিশ্বাস করবে না? না না দুলা ভাই, আপনি তো ঠিকই কইছেন। আমি তো এই যে ভাবি পাই নাই। তাহলে কি করা লাগবে? তাকে জোর করে কবর দিয়ে দাও। হ্যাঁ, তারপরে মনে করো যে 2-1 দিন পর লাশটা যখন গলে পচে যাবে নি, তারপরে শহরে কাঁদিয়ে পুঁজি কবে, ও গো তোমার মা তো মরে গেছে, এই কথা তোমাকে কইতে পারি নাই। হ্যাঁ, তুমি কষ্ট পাইবে, এই বুঝো না এই বিষয়টা? এইবার বুঝেছি দুলা ভাই, আপনি এই বুদ্ধিটা আগে দিতেন তাহলে এতদিনে ওই বুড়ির লাশ মাটির সাথে মিশে যেত। সোনাক্ষী, তোর দুলা ভাই যা বলছে একদম ঠিকই বলছে। আঙ্গুল সোজা করে যখন কোনো লাভ হয় না, তখন আঙ্গুলটা বাঁকাতে হয়। দুলা ভাই, বুবু, তাহলে আমরা দেরি করব কে? ওই বুড়ি যতদিন এই বাড়িতে থাকবি তত আমার জন্য বিপদ। চলো ওই বুড়িক আমরা আগে জিন্দা কবরই দেই। শোনো, কিন্তু সাবধানে করতে হবে, মনে করো যেন এলাকার লোকজন কেউ টের না পায়, বুঝতে পারিস? তাহলে কিন্তু সবারই জেলের ভাত খাওয়া লাগবে না। না না দুলা ভাই, কেউ টের পাবি না নে, চলেন। আচ্ছা ঠিক আছে, বাড়ির মধ্যে যাই, তারপর দেখতেছি। চলো চলো আয়। বুবু, কি করলো এই বিষয়ে? দুলা ভাই তো খালি বুদ্ধি দেওয়া পর্যন্তই শেষ, কাজে কর্মে আর দেখাতে পারলি না। ওই দিক দিয়ে সোহেল তুমি দেখে যখন তখন চলে আসবিনি, তখন আমরা কি করবো নে? আরে সোহেল চলে আসলে পরে ওর মায়ের জিন্দা কবর দেওয়া তো দূরে থাক, ও আমারে সবাক জিন্দা কবর দিয়ে দিবিনি। তাই সোহেল আসার আগে আমারে যা করার করা লাগবে। বুবু, কি করব কও তো? আমার মাথার ভিতর আর কিছুই কাজ করতেছে না। সোহেল আসার আগে এই কাজটা আমার সারাই লাগবে, তাছাড়া আমরা সবাই ফাঁসি যাব। শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর ভাইয়া বাজারে গেছে, তোর ভাইয়া বাজার থেকে আসুক। আর আব্বাকেও আমি খবর দিছি, আব্বাও আসতেছে। সবাই মিলে এক হয়ে আজকেই কাজটা সেরে ফেলে দেব। কি করছো বুবু? আব্বাও আসতেছে, আব্বা আসলে তো আরো বেশি ভালো হবে নি। হ্যাঁ, আমরা 3 জন মিলে পারি নাকি? আব্বা মুরব্বি মানুষ, আব্বার মাথায় বুদ্ধি একটু বেশি আছে, সেজন্য আমি আব্বাকেও ডাকছি। আর শোন, আব্বা আসতেছে, চল আমরা ভিতরে যাই, আব্বার জন্য একটু ভালো মন্দ রান্না করি। চলো বুবু, চল। আব্বা, আব্বা তোমার আসতে এত দেরি হলি কেন? আর বুঝিস না, রাস্তায় কত জাম, খুব লেট হয়ে গেল। এত তাড়াতাড়ি ফোন করছিস কে বল? আব্বা, তুমি তো বুবুর থেকে সবকিছু শুনেছাও। এই যে আমার শাওরি, যার পুরা শরীর একদম পয়সে গেছে, ওই মহিলা কি আমার বাড়ির যে কি অশান্তি, আমি ওই বাড়িতে থাকতে পারতেছি না। এই যে অত্যাচার করি এই বাড়িতে বাই করে দেওয়ার জন্য, বাড়িতে বাড়ার না। জানো আব্বা, ওই মহিলার সামনে গেলেই আমার বমি চাপে আসে, পুরা শরীর পয়সে গেছে, ক্যান্সার হয়ে রে। ও খাইবির দেয় কেমন করে জানো? লাঠি দিয়ে খাওয়ার আগে আগে দেয়। ওর সামনে আমার জাতে ঘৃণা করে আব্বা। ও কি করবো কও তো? আরে আমি যখন আসছি, ব্যবস্থা এখন একটা হবে, চল। আমি তো জানি আব্বা, তুমি আসলি যে কোনো একটা সমাধান হবে, সেই জন্যই তোমাকে নিয়ে আসা। আমার আব্বা এইসব ক্রিমিনালি কাজে একদম সেরা। আরে ওসব তোদের বলতে হবে না, আমি যখন এসেছি ব্যবস্থা একটা করেই যাবো, চল।
আব্বা, দুলা ভাই আর আপু একটা বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা এই মেয়ে মানুষ সাহস পাচ্ছি না। এখন তুমি চলে আইসাও, এদিক দিয়ে দুলা ভাইও আছে, দুইজন ব্যাটা চাওয়াল আছে। এখন আমার এই সাহসটা আরো দ্বিগুণ বেড়ে গেল। এখন আমার এই কাজটা তাড়াতাড়ি করে সাকসেস করা লাগবে। আব্বা তো সব জানেই, আব্বাকে তো আমি সবকিছু বলেই নিয়ে আসছি যে তোমার জামাই একটা প্ল্যান করছে, তাই না আব্বা? হ্যাঁ, আমাকে সব বলছে। আচ্ছা আব্বা, এখন বাড়ির ভিতর চলো। তুমি আসবা জন্য তোমার সমস্ত পছন্দের খাবার আমি আর বুবু নিজে হাতে রান্না হ্যাঁ, করেছি। তাই কর, চল। চলো বুড়ি চল, তখন আমরা সবাই মিলি শান্তির জায়গায় একটু আসবো। তোকে বলে আমরা কেউ দেখতে পারিনি, তুই বলে এই বাড়িতে শান্তি পাসনি, তাই তো এমন জায়গায় একটু আসবো তো কেউ কোনোদিন ডিস্টার্ব করবি না, তোকে অত্যাচার করবি না, তুই শান্তি আর শান্তি পাবো, সব সময়ের জন্য শান্তি পাবো। বৌমা কি করছো এসব? কিসের শান্তি? কোনে নিয়ে যাবে, কোনে তুই আসবে? আমি তো কিছুই বুঝতেছি না। আর শোন, তোকে যদি আমরা গাছের উপরে রাখি না, কাক পক্ষী ঠুকায় 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 খাবি, তাই তোকে তো আর আমরা এই বাড়িতে রাখবো না। আর দুদিন পরে তোর গা হলো পোকামাকড়ে ভরে যাবি, সেই জন্য আমরা ভাবছি কি তোকে আমরা জিন্দা কবর দিয়ে দেবো। কি কও বৌমা? এসব কি কইছো তোমরা? তোমরা আমাকে জিন্দা কবর দিবে? তোর মানেটা কি? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বৌমা। হয়, বুবু যেটি কইছে সেইটাই তো করব। আর আব্বার হাতে কি তুই দেখতে পারতেছিস নে? তোর তো বোঝার কথা। বুবু এত দেরি করতেছ ওকে, ধরা বুড়ি। না না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। বাবা ভালো হচ্ছে না কিন্তু, আমাকে ছেড়ে দাও। একটা জল খাটা বলা চল। ছেড়ে দাও। না না, আয় আয় করছি। আব্বা এই জায়গাতে কবর করো তাড়াতাড়ি। ছেড়ে দাও বাবা। এই করে দাও। বৌমা তোমরা কিন্তু কামটা ঠিক করতে চাও না, আমাকে ছেড়ে দাও, আমি এতে চলে যাবো। বৌমা উপরে একজন আছে, আল্লাহ কিন্তু সহ্য করবে না রে। কর একটা কথাও কবুল, তোকে ছাড়িয়ে দেবো, তোকে একবার শান্তির মতো এই জায়গায় থুয়ে যাবো, তোকে কেউ জ্বালাবি না নে। আর একটু সময় দেরি কর। আব্বু তাড়াতাড়ি করো না কে। মারে আয় আয় বুড়ি, নাম নাম দাও। বৌমা তোমরা এটা করে না বৌমা, ছেড়ে দাও বৌমা, আল্লাহ কিন্তু সহ্য করবে না রে। বৌমা ছাড়ো বৌমা। প্রিয়া সাহেব, আমি আর কোনোদিন আপনাদের কিছু খবর আনে, আমার ছেড়ে দেন। বৌমা আমার চাওয়াল আসলে কিন্তু তোমাকে ছাড়বে না, দেখো। আগে যাও, ছেড়ে দাও। থাক বুড়ি, বহুত জ্বালাইছিস, আর আমারে কেউ জ্বালাবিল। অনেনে পরি পরি ঘুম পার, তোর শান্তি চাই না? এখন কত শান্তি দরকার, এনে বসথাই ভোগ কর। ও আব্বা, এনে দেরি করে যাবিলা, কেউ দেখার আগেই চলো বাবু চলো। বুবু এতদিন পরে শান্তি পেলাম। আমার মনে হচ্ছে কি জানো, আমার বুকের উপরতে বড় একটা পাথর এতদিনে নাইবলি। আখি কি ব্যাপার? আরে আমাকে দেখে তোমার খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কান্না করছো কেন? এই আপু, আমি কিছু বুঝতে পারলাম না, আকি কান্না করছে কেন? ভাই সোহেল, আমার বোন যে কি জন্য কান্না করতেছে কিভাবে তোমাকে বলবো, কিন্তু সত্যটা তো তোমার জানা দরকার। তোমার মা আর আমাদের মাঝে নেই, তোমার মা মারা গেছে। না আপু, এটা আপনি কি বলছেন?
না, আমার মা মারা যেতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আকি, আপু এগুলো কি বলছে? তুমি সত্য করে বলো না। আমার মা মারা যায়নি, আমার মা বেঁচে আছে। তোমরা আমার সঙ্গে মজা করছো। সোহেল, আমরা কিসের জন্য তোমার সাথে মজা করবো গো? তুমি তো জানতে তোমার মা অনেক অসুস্থ। আমি তোমাকে সেজন্য কইতাম তুমি 2-4 দিনের ভিতর চলে আসো, কিন্তু তুমি এত দেরি করলে কে? জানো, ক্যান্সারের জন্য মার পুরা গাও পয়সে গেছে। মা শরীরেতে গোস্ত কষে কষে পড়তেছিলে। মাকে যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, কোনো হাসপাতালে ভর্তি করেনি মাক। ডাক্তাররা কইলো যে হাসপাতালে যদি এই রোগী আমরা রাখি আরো 10টা রোগী অসুস্থ হয়ে যাবে। আপনারা বাড়িতে নিয়ে যান, আল্লাহ যতদিন হায়াত রাখে আল্লাহ তো তোমার মাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবে আমরা বুঝতে পারি নাই। আখি, এই কথাগুলো আমাকে আগে বলনি কেন? তুমি তো আমাকে একবারও বলনি আমার মা এতটা অসুস্থ। তুমি আমাকে বলছো আমার মা অসুস্থ, এই কথা বলে বলে তুমি আমার থেকে টাকা নিছো, আমার মায়ের চিকিৎসা করাচ্ছ। কিন্তু ডাক্তার যে বলছে আমার মার বাঁচবে না, আমার মার শেষ চিকিৎসা, আমার মাকে তুমি বাড়িতে রাখছো কেন? এই কথাটা তো একবারও বলনি। আমার কেন জানি মনে হচ্ছে আমার মা মরেনি, আমার মা বেঁচে আছে। না সোহেল, তোমার মা আর নেই। আর তোমাকে যদি আমি কইতাম তোমার মা এত অসুস্থ, তোমার মা মরে গেছে, তোমারও তো মেলা সমস্যা। তুমি যদি টেনশনে তোমার কোনো ক্ষতি হয়ে যায় সেইটি ভাবে তোমাকে কিছুই জানাই নাই। ভাই, যেটা সত্য সেটা তো তোমার মেনে নিতেই হবে। আর তোমার মায়ের অবস্থা তো খুব একটা ভালো ছিল না, আর সেটা তো তুমি খুব ভালো করেই জানতে যে তোমার মায়ের ক্যান্সার হয়েছে। সব ঠিক আছে আপু, কিন্তু আমি বিশ্বাস করি না আমার মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কেটা কোনে আইসাও, আমাকে বাঁচাও, কোনে কোনে আইসাও, আমাকে বাঁচাও। আমার মায়ের কণ্ঠ শুনলাম, আমার মা মরেনি, আমার মা আমাকে ডাকছে। মা, ও মা। সোহেল, তুমি একটু শান্ত হও। মা কোত্থেকে আসবি কও? এটি তোমার মনের ভুল। মা যে তোমাকে মেলা ভালোবাসেছে সেই জন্য তোমার এটি মনে হচ্ছে, তাছাড়া মা তো না, এটি তোমার মানতে হবে। না, এটা আমার মনের ভুল হতেই পারে না। আমি আমার নিজের কানে শুনছি আমার মা আমাকে ডাকছে। ভাই, তুমি তো তোমার মাকে খুব ভালোবাসতে, তাই তোমার এরকম মনে হচ্ছে। আসলে এটাকে একটা হ্যালোসেশন বলে। না না, এটা কোনো হ্যালুসিনেশন না। আমি দিব্যি আমার মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। মা, মা। সোহেল, বুবু, এখন কি হবে? সোহেল তো কবরের দিকে দৌড় মারছে। আর এই জায়গায় দাঁড়িয়ে থেকে চল। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, 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 ও মা, মা, আমি তো শুয়ে মা, মা, তোমার এই অবস্থা কেন? তোমাকে এখানে কে কবর দিছে? তোমার এই অবস্থা কেন? বাপরে, আমার কবর দিয়েছে এই যে এরা। আমি পয়সে গেছি, আমার গাও দিয়ে গন্ধ বানাই দেয়। এরা ঠিক মতো আমার কাটি দেয় না, ওষুধ পানি দেয় না।
তোর বউ সারাক্ষণ আমাকে মারধর করে, নির্যাতন করে, এক মুঠ ভাত খাতি দেয় না, ওষুধ দেয় না, আমার গাও দিয়ে নাকি পচা গন্ধ বাড়ায়, সেই জন্যে আমার কাছে আসে না। বাজান রে, তুই তোর বউর কাছে আমাকে রেখে গেছিস, তুই যে টাকা পয়সা পাঠাস সব দিয়ে ওদের খাওয়ায়, ওর বোন জামাই বাপের সাথে করে বোন নিয়ে বুদ্ধি করে তারপর আমাকে এই জায়গায় গাড়ি রাখে। আমাকে মেলাবার কয়েছে বাজার, তুই এই বাড়িতে বাড়া যা, তোর গাঁতে পচা গন্ধ বাড়াইছে, আমি কিছুতেই বাড়াইনি, সেই জন্য ওরা সবাই প্ল্যান করে আমাকে জিন্দা কবর দিয়ে দেয়, তুই আমাকে আর খুঁজে না পাস। মা, আমাকে আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আর তোরা আমাকে কি বললি? আমার মা 4 দিন আগে মারা গেছে। তোরা আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে ইনার আর কোনো চিকিৎসা নেই, বাড়িতে নিয়ে যেয়ে ভালো মন্দ খাওয়ান। আর তুই বাড়িতে নিয়ে এসে অনেক যত্ন করছিস, আমার মা মারা গেছে কবরস্থানে দাফন করে আসছিস, তাই না? আমাকে কত সুন্দর করে আমাকে বুঝাইলি যে আমার মা সত্যি মারা গেছে। কিন্তু আমি যদি আমার মায়ের আর্তনাদ যদি শুনতে না পাইতাম, তাহলে আমার মা সত্যি সত্যি এই জায়গায় মারা যাইত। তোরা আমার মাকে জিন্দা দাফন করছিস, তোদের জন্য আমি কি করি নাই বল? ওই দূরপ্রবাসে তোদের জন্য এত কষ্ট করছি, 24 ঘন্টা ডিউটি করার পরে নিজে রান্না করে খেয়েছি। আমি এত কষ্ট করছি, কখনোই ফোন করে বলি নাই যাকে আমি এত কষ্ট করি। তুমি ফোন করে আমাকে যখন বলতে, সোহেল তুমি কি কাজ করো, তখন আমি তোমাকে বলতাম আমি এসি রুমে বসে থাকি, আমি খাবার প্যাকেটিং করি। কিন্তু তুমি কি জানো আমি কি কাজ করতাম? মালয়েশিয়ায় ওই জঙ্গলের মধ্যে পামফল, বোঝো, পামফল পাড়তাম। সেই পামফল গাছে বড় বড় বিষাক্ত সাপ থাকতো, প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে ইঞ্জেকশন দিত যাতে ওই সাপের কামড়ে আমি মারা না যাই। অনেক সময় বড় বড় সাপ এসে আমাকে জড়িয়ে ধরত, অনেক ভয় পাইতাম, অনেক কষ্ট করতাম, কিন্তু এই কষ্টের কথাগুলো তোমাদের কখনোই বলিনি। কেন জানো? কারণ আমি কষ্ট করছি, এই কথা যদি আমার মা শোনে, তুমি শোনো, তোমরা কষ্ট পাবা। আমরা প্রবাসীরা এত কষ্ট করি, তবু পরিবারের লোককে বলি না আমরা এত কষ্ট করি, কারণ আমরা মনে করি একজন প্রবাসী যদি ভেঙে পড়ে তার পুরো পরিবারটাই ভেঙে পড়বে। এই জন্য আমরা প্রবাসীরা আমাদের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। আমি এত কষ্ট করে টাকা উপার্জন করে তোদের জন্য পাঠাইছি, আমার মাটা ভালো থাকবে, কিন্তু না, আমার মাটা ভালো নেই। আমার মাটা অসুস্থ হয়ে গেছে, তার গায়ের চামড়া পচে গেছে। তুই যদি আমার মাকে চিকিৎসা করতি, আমার মায়ের এই অবস্থাটা হইতো না। অথচ তুই ফোন করে বলতি, সোহেল মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমার কাছে টাকা না থাকলেও আমার রুমমেট থেকে টাকা ধার নিয়ে তোকে টাকা পাঠাইতেন, তোকে জন্য আমার মাটা ভালো থাকে। আর তুই সেই টাকা দিয়ে কি করতি? তোর বাবার চিকিৎসা করাইছিস, তোর বোনকে এই বাড়িতে এনে রাখছিস, তোর বোন জামার জন্য চাকরির ব্যবস্থা করে দিছিস, ব্যবসার ব্যবস্থা করে দিছিস। তুই ভালো আছিস, তোর বোন ভালো আছে, তোর বোন জামাইও ভালো আছে, তোর বাবাও ভালো আছে, শুধু ভালো নেই আমার মা। কিন্তু কেন কেন একজন প্রবাসীর মা এত কষ্ট করবে? আমার মাকে এত কষ্ট করার জন্য আমি এত কষ্ট করি নিজে। আরে আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি, যদি সেই টাকা আমার মা খাইতে না পারে, তাহলে এত কষ্ট করে আমার লাভ কি? বল, একজন প্রবাসী এত কষ্ট করে লাভ কি? আমাদের কষ্ট সত্যি কেউ বুঝে না। একজন প্রবাসীর কষ্ট, একজন প্রবাসী আর ওই উপরের আল্লাহ ছাড়া সত্যি কেউ বুঝে না। যাই হোক, তোদের তো এত কথা বলে লাভ নেই, কারণ তোরা তো মানুষ না, তোরা মানুষ রূপী জানোয়ার। আর জানোয়ার যদি না হতি, তাহলে একজন প্রবাসীর মাকে জিন্দা দাফন করতে পারতি না। বল, পারতি? পারতি না। আজকে যদি আমার মার জায়গায় তোর মা হইতো, তাহলে এমনটা করতে পারতি? তোর মার কথা নাই বলি, এখন যদি তোর বাবা বলে আমার হাড়ের মধ্যে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, তোরা দুই বোন দৌড়িয়ে তাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য। তোর বাবা বাবা, আর আমার মা মা নয়। আমার যে মাটা
ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। শুধু তাই না, আমি যাতে ভবিষ্যৎটা ভালো থাকতে পারি, আমার সন্তান যেন ভালো থাকতে পারে, আমার স্ত্রী যেহেতু ভালো থাকতে পারে, এই জন্য আমার কষ্ট করে প্রবাসে পাঠাইছে। তুই জানিস আমরা প্রবাসীরা এত কষ্ট করার পরেও কোনো যখন ভালো মন্দ খাবার সামনে আসে সেই খাবারটা খাইতে পারি না। সেই খাবারটা খাওয়ার সময় এই মায়ের মুখটা ভেসে পড়ে, এই মায়ের মুখটা ভেসে ওঠে। তুই জানিস খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে মাকে বলে গেছিল যে সে যেন আমাকে মানুষের মতো মানুষ করে তৈরি করে। আর আমার মা সেই কথা রাখছে, আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আর আমার ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাকে বিদেশ পাঠাইছে, সুন্দর দেখে একটা বউ এনে দিছে যাতে তার সন্তানটা সুখে থাকে। কিন্তু কথায় আছে না, ও চকচক করলেই শোনা হয় না। কিন্তু তুই তো উপরে সুন্দর, কিন্তু তোর মনটা যে এত বড় কুৎসিত সেটা আমার মাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি। আর এই যে তোর বোন আর তোর বোন জামাই এবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে। তোদের এই কুবুদ্ধিটা দিয়ে সে কিন্তু ঠিকই পালিয়ে গেছে, কারণ সে জানে সে যদি ধরা পড়ে তাহলে তার অবস্থা ভালো থাকবে না। আচ্ছা, তোরা তো আমার মাকে জিন্দা কবর দিছিস তাই না? এখন যদি তোর বাবাকে এই জায়গায় আমি জিন্দা কবর দিই, তোর কেমন মনে হবে? খুব কষ্ট লাগবে তাই না? খুব কষ্ট লাগবে, তার চাইতে বেশি কষ্ট আমার লাগছে। যাই হোক, চোর না শোনে ধর্মের কাহিনী। তোদেরকে আমি সারাদিন যাই বলি তোরা বুঝবি না, কারণ তোরা তো মানুষ না, মানুষ রূপী জানোয়ার। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো। যা, এবারে ছেড়ে চলে যা। আর তুই যে কাবিন নামার টাকা পাবি সে টাকাটা তুই সময় মতো পেয়ে যাবি। যা, বের হ। সোহেল, আমি অনেকবার অন্যায় করে ফেলেছি। আমি না বুঝে না শুনে মায়ের সাথে বেয়াদবি করছি, অনেকবার অন্যায় করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? এই তুই অন্যায় করছিস, তুই করছিস বড় পাপ। আরে বাড়িতে একটা কুকুর পুষলে সেই কুকুরের প্রতি মানুষের মায়া হয়, আর উনি একজন মানুষ, তাকে নির্যাতন করতে এতটুকু কষ্ট হইলো না, এতটুকু বিবেকে বাঁধলো না যে একজন মানুষকে তুই জিন্দা কবর দিলি। আর এখন তুই বলতেছিস তোর ভুল হয়ে গেছে, তোকে আমি ক্ষমা করে দেব। তোর মতো অমানুষকে আমি কখনোই ক্ষমা করব না। যা, বের হ, তোর পরিবারের সবাইকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি। যা বলছি। মা, তোমার ছেলে দেশে চলে আসছে, তোমাকে আমি চিকিৎসা করাবো, প্রয়োজনে তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, তুমি ভালো হয়ে যাবে মা। মা।